অনেক বছর আগে ফরিদপুর নামক এক গ্রামে দুই বোন বাস করত। নুসরাত আর নিপা। দুই বোন দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তাদের মন ছিল স্বচ্ছ। বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই মাই ছিল তাদের পুরো পৃথিবী। মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। নিপা ছিল বড়, একটু সাহসী আর কৌতূহলী। নুসরাত ছিল ছোট, শান্ত আর স্বপ্নবিলাসী। আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রায়ই তার কল্পনার রাজ্যে চলে যেত। একদিন সে রাজকন্যা হবে, কিন্তু বাস্তব ছিল কঠিন। গ্রামের কিছু লোক তাদের গরিব হওয়ার কারণে তুচ্ছ করত, বিশেষ করে নুসরাতকে। একদিন নুসরাত তার মাকে গিয়ে বলে, মা, আমাদের এখন বেঁচে থাকা খুব কঠিন হয়ে গিয়েছে। গ্রামের মধ্যে লোকেরা আমাদের নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে। আমার অনেক কষ্ট হয়, কিন্তু কোনো কিছুই করার নেই। আমরা আজ অনাথ। মেয়ের মন খারাপ দেখে তাদের মা বলে, তোরা দুই বোন হলি আমার চোখের মণি। তোদেরকে কে কি বললো সেটা দেখার কোনো বিষয় না। আমি তোদের দুজনকে অনেক বেশি আদর করি, আর তোদের দুজনকে আমি মন থেকে অনেক ভালোবাসি। তাই আমি চাই তোরা কারোর কথায় কোনো কিছু মনে করিস না। দেখবি একদিন আমাদেরও ঠিক সময় ঘুরে আসবে। হ্যাঁ মা, আমারও অনেক কষ্ট হয়। গ্রামের লোকেরা আমাদেরকে যে দিক থেকে দেখে সেদিক থেকে আমাদের অনেক কথা শোনায়। আমরা গরিব বলে গ্রামের লোকেরা আমাদের একদমই সহ্য করতে পারে না। আরে মেয়েরা, তোরা মন খারাপ করিস না। আমি তো বললামই, কারোর কথায় কখনোই কিছু মনে করবি না। কারণ গ্রামের লোকেরা কখনোই আমাদের ভালো চায় না, তাই আমাদের সব সময় যন্ত্রণা করে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মা, আমরা দুই বোন মিলে একটু বাইরে থেকে ঘোরাফেরা করে আসি। বাইরে অনেক ভালো লাগে ঘুরতে আমাদের। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আর মনে রাখিস, সাবধানে যাস। আচ্ছা মা, ঠিক আছে। আমরা সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসব। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। তারপর তারা দুই বোন মিলে বাইরে ঘুরতে যায়, আর তারা দুজন মিলে সারা দিন জঙ্গলের মধ্যে বসে থেকে দিন কাটায়। যখন সন্ধ্যার সময় তারা দুই বোন বাড়িতে ফিরছিল, তখন তারা পথে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। এই যে বাচ্চারা, আমি অনেক বড় বিপদে পড়েছি। তোমরা দুজনকে আমাকে একটু সাহায্য করবে? আমি এই বস্তাটা নিয়ে অনেক বিপদে আছি। আমি এখন কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এই বস্তা নিয়ে যেতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার বস্তা নিয়ে এগিয়ে দিয়ে আসছি। বোন নিপা, আমাকে একটু সাহায্য কর। এই বস্তাটা একটু মাথায় উঠিয়ে দে, তারপর আমি একাই নিয়ে যেতে পারবো। তারপর নুসরাত সেই বস্তাটি মাথায় করে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। অনেকটা পথ যাওয়ার পর সে সেই বস্তাটা নিয়ে বৃদ্ধা মহিলার বাড়ির সামনে পৌঁছালো। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা তোমাদের নামটি এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তোমরা দুই বোন অনেক ভালো মনের। আমি তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা যেন সারা জীবন এমন ভাবেই বেঁচে থাকো আর সবার উপকার করতে পারো। এইসব বলবেন না বুড়িমা, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি। আমি জানি একজন মানুষ বৃদ্ধা হলে তার অনেক কষ্ট হয়, আর সেই সময় তাদের পাশে কাউকে না কাউকে প্রয়োজন হয়। আচ্ছা, আপনি কি বাড়িতে একা থাকেন? আপনার কি বাড়িতে কেউ নেই? না গো, আমার বাড়িতে কেউ নেই। আমি বড্ড একা থাকি। আমার পরিবার, আত্মীয় স্বজন কেউ নেই। আচ্ছা, তোমরা কি আমার বাড়িতে আত্মীয় হয়ে বেড়াতে আসবে? তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা বুড়িমা, তাহলে এখন আমরা চলে যাই। আমরা অন্য একদিন সময় করে আসব, আর সেদিন আপনার সাথে অনেক সময় কাটাবো। এখন আপনার বাড়িতে থাকেন। আর আমরা তো আপনার বাড়িতে এখন থাকতে পারবো না, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের মা বাড়িতে অনেক চিন্তা করছে হয়তো। তাই আমি বলি এখন আমরা বিদায় নিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তোমরা। আর সময় পেলে তাহলে তোমরা তোমাদের মাকে নিয়ে আমার বাড়িতে আসতে পারো।
তারপর তারা দুই বোন মিলে হাঁটতে হাঁটতে তাদের নিজের বাড়িতে চলে আসে। আর তখন তাদের মা জিজ্ঞাসা করে, কি রে নিপা, নুসরাত, তোরা এতক্ষণ সময় কোথায় ছিলি? আমার অনেক চিন্তা হচ্ছিল তোদের জন্য, তোদেরকে অনেক মিস করছিলাম। মা, আজকে এক বৃদ্ধা মহিলাকে আমরা সাহায্য করেছি, আর সেজন্যই আমাদের বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা অনেক অনেক দুঃখিত মা। কি বলছিস তোরা? কোথায় সেই বুড়ি? আমাকে বল, সেই বুড়ির বাড়ি কোথায়? আমি সবটা জানতে চাই, সবটুকু আমাকে খুলে বল তো। তারপর নুসরাত তার মাকে সেই বিষয় নিয়ে সবকিছু বলে। তখন তার মা চমকে ওঠে আর বলে, আমি তো তোদের কথাই কিছুই বুঝতে পারছি না। তোরা যে জঙ্গলের কথা বলছিস, সেই জঙ্গলে তো আমার জানা মতে কেউ থাকে না। আমি ছোট থেকেই শুনতাম যে সেই জঙ্গলের গভীরে অনেক হিংস্র প্রাণীরা থাকে, আর সেখানে যে যায় তাকে নাকি সেই হিংস্র জানোয়াররা খেয়ে ফেলে। মা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমরা তো সেখানে নিজের পায়ে হেঁটে গিয়েছিলাম, কিন্তু আমাদের সামনে তো কোনো জন্তু বা জানোয়ার আসেনি। এগুলো হয়তো সব মিথ্যা কথা তুমি বলছো আমাদের ভয় দেখানোর জন্য। না না, আমি তোদের মিথ্যা কথা বলছি না। আচ্ছা, তোরা তো বললি যে সেই বৃদ্ধ মহিলা আমাদের সবাইকে নাকি তাদের বাড়িতে আমন্ত্রণ করেছে। তাহলে চল আমরা সবাই মিলে একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে কে, আর সে সেখানে বা কি করে একা একা থাকে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চলো কালকে আমরা তার বাড়িতে গিয়ে দেখব সে কি করে সেখানে। তুমি গেলে সেখানে দেখতে পারবে যে আমরাও সত্যি কথাই বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে ঘুমিয়ে পড়। কাল সকাল সকালই দেখা যাবে তোদের কথা কতটুকু সত্যি হয়। পরের দিন সকাল সকাল তারা সবাই মিলে উঠে বাড়ির সব কাজ শেষ করে ফেলে, আর সেই বৃদ্ধ মহিলার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তারা তিনজন একসাথে হাঁটতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে। অনেকটা পথ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নেয়। এত গভীর পর্যন্ত আসলাম, তবুও তো সেই বৃদ্ধ মহিলার বাড়ি দেখতে পেলাম না। কোথায় সেই বৃদ্ধ মহিলার বাড়ি? এই তো মা, আর একটু সামনেই সেই বৃদ্ধ মহিলার বাড়ি। চলো চলো, দেরি না করে আমরা আর একটু হাঁটি। তারপর তারা আবারও হাঁটাহাঁটি শুরু করে দেয়। কিছুটা পথ যাবার পর তারা দেখতে পায় যে সেখানে কোনো বৃদ্ধ মহিলার বাড়ি নেই। সেখানে এক আশ্চর্য সোনার তৈরি গাছ দাঁড়িয়ে আছে, এমনকি সেই গাছের মধ্যে একটা দরজাও রয়েছে। তখনই তাদের সামনে একটি পরী এসে হাজির হয়। এই যে মেয়েরা, তোমরা হয়তো আমাকে দেখে অনেক অবাক হচ্ছ, তাই না? কিন্তু আমি মোটেও অবাক হচ্ছি না তোমাদের দেখে, কারণ এর আগেও তোমাদের সাথে আমার দেখা হয়েছিল। কি বলছেন আপনি এইসব উল্টাপাল্টা? আমাদের সাথে মানে? আমরা তো কখনোই আমাদের জীবনে এই পর্যন্ত কোনো পরীর সাথে দেখা করিনি। আরে বোকা মেয়েরা, তোমরা জানো না যে সেই দিন বৃদ্ধ মহিলার রূপ নিয়ে আমিই ছিলাম। আমি তোমাদের পরীক্ষা করার জন্য বৃদ্ধ মহিলার রূপ নিয়ে তোমাদের সাথে এমন ব্যবহার করেছি, আর তোমরা দুজনই সেখানে পরীক্ষায় পাশ করেছো। ও আচ্ছা, তাহলে আপনি সেই বৃদ্ধ মহিলা যে কিনা একজন সত্যিকারের পরী। আচ্ছা, তাহলে তুমি আমার মেয়েদের সাথে এমন ব্যবহার করেছিলে। আমি তো ভাবছিলাম যে তারা সব কথা মিথ্যা বলেছে। আচ্ছা, আমি তো জানি যে তোমরা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছ, তাই তোমাদেরকে আমি একটা উপহার দিতে চাই। এই যে জাদুর সোনার গাছটি দেখছো, এই গাছের জাদুর কাছে তোমরা এখন যা চাইবে তোমাদেরকে সে তাই দিবে, আর তারপর থেকে তোমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। নাও, আর দেরি না করে কোনো ইচ্ছার কথা বলো, আর সেই ইচ্ছা পূরণ করে নাও। তখন নুসরাত দেরি না করে তাড়াতাড়ি করে সে তাদের মনের ইচ্ছা গাছকে জানিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে অনেক সোনা রূপা হিরে জহরত তাদের সামনে এসে হাজির হয়। ও মা, এ কি কাণ্ড! এ তো দেখছি সত্যি সত্যি সোনার জাদুর গাছ। এই গাছ সবাইকে অনেক সাহায্য করবে, আমাদেরকেও অনেক সাহায্য করেছে। এখন থেকে তাহলে আমাদের সব অভাবগুলো দূর হয়ে যাবে। আমি গ্রামের লোকেদেরকেও সাহায্য করতে পারবো, আর গ্রামের লোকেরাও আমাদের কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ যাও, এখন তোমরা খুশি মনে বাড়িতে ফিরে যাও, আর তোমাদের যখনই কোনো সমস্যা হবে তখন আমার কাছে এসো, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। তারপর তারা তিনজন মা মেয়ে মিলে সবাই একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়, আর সুখে দিন কাটাতে থাকে।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। কমেন্ট বক্সে তোমাদের সুন্দর নামগুলো লিখে যাও, আমরা সেখান থেকে নাম বাছাই করে পরবর্তীতে গল্প বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। অনেক বছর আগে দূরের এক রাজ্যের পাশেই ছিল একটা ছোট্ট জঙ্গল, আর সেই জঙ্গলেই থাকতো দুই মেয়েকে নিয়ে এক মা। তারা সব সময় অনেক কষ্ট করত। তাদের মা সারাদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো, আর সেই কাঠ বিক্রি করে তা দিয়ে তাদের সংসার চলে যেত। কিন্তু তারা দুজনে অনেক রূপবতী ছিল। একদিন তাদের মা বলল, আমার ছোট্ট বাচ্চারা, তোমাদের কি বেশি খিদে পেয়েছে? আমি তো আজ কাজে যেতে পারি নাই, তাই আর কি কোনো টাকাও পাইনি। এখন তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে? আমি না হয় রাতের বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা তো পারবে না। না মা, আমরা পারবো। রাতের বেলা আমাদের এত কষ্ট হবে না। আমি আর বোন আমরা না খেয়ে কাটিয়ে দিতে পারবো। কাল না হয় একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ মা, তুমি আমাদের নিয়ে খামোখা চিন্তা করবে। তুমি এত চিন্তা করো না তো আমাদের জন্য। আমরাও আজ না খেয়ে থাকতে পারবো। আচ্ছা, তাহলে তোরা ঘুমিয়ে পড়। আর শোন, কাল সকাল সকাল আমি কাজে বেরিয়ে পড়বো। তোরা ঘুম থেকে উঠে কিছু নাস্তা খেয়ে নিস। কালকে আমার একটু অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাই আমি কাল সকাল সকাল বের হব আর সন্ধ্যায় বাড়িতে ফিরবো। পরের দিন সকাল হলেই তাদের মা কাজের জন্য বেরিয়ে পড়ে আর হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে যায়, আর সেখানে গিয়ে অনেক পরিশ্রম করে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের মা কাজ করতে থাকে, আর সন্ধ্যায় তাদের মা বাড়িতে ফিরে আসে। তখন ঝুমা বলে, মা তুমি এসেছো? আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম যে এখনো আমাদের মা আসছে না কেন। আর বলিস না মা, আজ জঙ্গলের ভেতরে অনেক দূরে যেতে হয়েছিল, তবে আল্লাহর রহমতে আজ একটু বেশি কাঠ বিক্রি করতে পেরেছি। তাহলে আজকে আমরা একটু ভালো করে খেতে পারবো মা? হ্যাঁ রে মা, আজ তোদের জন্য চাল ডাল আর একটু সবজি এনেছি। আজ রাতে আমরা সবাই একসাথে খেতে পারবো। তিনজন মিলে সেদিন অনেক আনন্দের সাথে খাবার খায়। অনেকদিন পর পেট ভরে খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কিন্তু সেদিন রাতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গভীর রাতে হঠাৎ রূপার ঘুম ভেঙে যায়। সে দেখে তাদের ছোট্ট কুঁড়ে ঘরের এক কোণে অদ্ভুত সোনালি আলো ঝলমল করছে। ঝুমা, ঝুমা ওঠ, দেখ তো ওটা কি? আমার তো কেমন জানি লাগছে। ঝুমা ঘুম চোখে উঠে দেখে ঘরের মাটির নিচ থেকে ধীরে ধীরে উঠছে এক দরজা, যার গায়ে সোনা আর রূপার নকশা খোদাই করা। আল্লাহ, এটা আবার কি? আমাদের ঘরে এমন দরজা কিভাবে এলো? আর এমন আশ্চর্য ঘটনা কিভাবে ঘটেছে? আমি কিছুই বুঝতে পারছি না। বোন, আমার তো খুব ভয় হচ্ছে। ঠিক তখনই দরজাটি নিজে নিজেই খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে এক অপরূপ সুন্দরী পরী। তার ডানা ঝলঝল করছে, চোখে মায়াবী হাসি। পরীটি তখন বলল, ভয় পেও না সোনা মেয়েরা, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি এসেছি তোমাদের ভাগ্য বদলাতে। তুমি কোনো চিন্তা করো না। তুমি 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 কে? আর তুমি এখানে কি করছো? আমি এই জঙ্গলের রক্ষক পরী। বহুদিন ধরে তোমাদের কষ্ট, তোমাদের ত্যাগ আমি দেখেছি। তোমাদের মায়ের ভালোবাসা আর তোমাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। তাহলে এই দরজাটা আমাদের সবকিছু বুঝিয়ে বলো। এই দরজার ওপারে আছে জাদু সোনা ও রূপার বেডরুম। কিন্তু মনে রেখো, এই জাদু শুধু মনের মধ্য থেকেই আসে। ভালো মনের মানুষরাই এটা ব্যবহার করতে পারে, কিন্তু খারাপ আর অসৎ লোক সেখানে কোনোভাবেই যেতে পারবে না। পরে হাত নেড়ে দরজার ভেতরে আলো ছড়িয়ে দেয়। রূপা আর ঝুমা অবাক হয়ে দেখে ভেতরে একটা বিশাল বেডরুম। একটি বেড সোনায় মোড়ানো, আর একটি রূপার তৈরি। দেয়ালে ঝুলছে ঝলমলে চাঁদের মতো আলো। মেঝেতে ছড়িয়ে আছে নরম রূপালি কার্পেট। এই ঘরে যে ঘুমাবে তার জীবনের কষ্ট ধীরে ধীরে দূর হবে, কিন্তু লোভ করলে সব জাদু নষ্ট হয়ে যাবে।
ঠিক তখনই তাদের মা জেগে ওঠে। এইসব কি হচ্ছে? তোমরা ঠিক আছো তো? কথা বলো আমার মেয়েরা। মা, তুমি ভয় পেও না। এই পরী আমাদের সাহায্য করতে এসেছে। এই পরী অনেক দয়ালু, উনি খুব ভালো মনের পরী, আমাদের কোনো ক্ষতি করবে না, তুমি চিন্তা করো না। মা, তোমাদের ত্যাগের পুরস্কার হিসেবেই এই জাদু, কিন্তু শর্ত একটাই, কখনোই অহংকার করবে না আর গরিবদেরকে ভুলে যাবে না। তাদের মায়ের চোখ ভিজে যায়। আমরা গরিব হলেও আমাদের মনটা গরিব না মা, আমরা কথা দিচ্ছি তোমার কথা মেনে চলবো। পরি তখন মুচকি হেসে মিলিয়ে যায় আলো হয়ে। সেই রাতের পর থেকে তাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক ভয়ানক পরীক্ষা, যা তাদের ধৈর্য আর ভালোবাসাকে যাচাই করবে। পরি চলে যাবার পর সারা ঘর আবারও আগের মতো শান্ত হয়ে যায়, কিন্তু সেদিন রাত থেকে রূপা আর ঝুমা বুঝতে পারে ওই বেডরুমটা সাধারণ কিছু না। পরের দিন সকালে রূপা সোনার বেডে ঘুম থেকে উঠে দেখে তার শরীর ভরা এক অদ্ভুত শক্তি। মা, আজ আমার কোনো ক্লান্তি লাগছে না, আমার অনেক ভালো লাগছে। রূপার বেড থেকে উঠে সে অবাক হয়ে বলে, আমিও মা, মনে হচ্ছে অনেক দিনের কষ্ট যেন হঠাৎই উধাও হয়ে গেছে। আচ্ছা, এটা তাহলে সত্যি অনেক কাজের, এটা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারবো। আল্লাহ, সত্যি পরীটার কথা ঠিক ছিল, এই পরী এসেই আমাদের জীবনটা সুখে ভরিয়ে দিল। সেই দিন মা জঙ্গলে কাজে গেলে আগের চেয়ে অনেক কম কষ্টে বেশি কাঠ কাটতে পারে। কাঠ বিক্রি করে সে আগে যা পেত সেদিন তার দ্বিগুণ টাকা পায়। কয়েকদিনের মধ্যেই তাদের ঘরের অভাবগুলো কমতে থাকে, কিন্তু সুখ বেশি দিন কারোর চোখ এড়ায় না। রাজ্যের এক লোভী ডাইনি নাম সে কালনাগিন, সে তার কালো জাদুর বলে ভেতরে সবকিছু দেখতে পেত। গরিব করে ঘরে সোনাল আলো, নিশ্চয়ই কোনো বড় জাদু আছে। এটা আমাকে অর্জন করতেই হবে। এটার মধ্যে শুধু আমার একার অধিকার রয়েছে। এই গরিবদের কখনোই তা ভোগ করতে দিব না। সেই রাতেই ডাইনি কালো ছায়া হয়ে তাদের কুঁড়ে ঘরের চারপাশে ঘুরতে থাকে। আপু, জানালা দিয়ে কেউ তাকিয়ে আছে, আমার খুব ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। ভয় পাস না ঝুমা, আমরা পরীর কথা ভুলবো না। সেই পরীটা আমাদের সাহস ও শক্তি দিয়েছে। নিজের মনের ভেতরে সাহস রাখ, আমাদের কিছুই হবে না। হঠাৎ তখন ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইতে থাকে, একটা কষ কণ্ঠ ভেসে আসে। এই ঘরের জাদু আমার চাই, যদি না দাও সর্বনাশ নেমে আসবে। ভালো চাস তো আমাকে এই জাদু দিয়ে দে। আমরা কারোর ক্ষতি করিনি, আমাদের জাদু আমরা কারোর হাতে দেব না। তুই যা পারিস তা করে নে, আর শুনে রাখ, তুই আমাদের কোনো কিছুই করতে পারবি না। ডাইনি হেসে অদৃশ্য হয়ে যায়, কিন্তু যাবার সময় বলে, 3 দিন সময় দিলাম, না দিলে এই জঙ্গলেই তোদের কবর হবে। কথাটা মনে রাখিস। আমি আবার ফিরবো, কিন্তু যখন ফিরে আসবো তখন খুব ভয়ানক রূপে আসবো, তখন কেউ বাঁচবি না। 3 দিন 3 রাত আতঙ্কে কাটতে থাকে। শেষ রাত হঠাৎ সোনার বেডরুম বদলে যায় আর আলো জ্বলে ওঠে। পরীর কণ্ঠ শোনা যায়, তোমরা ভয় পেও না, আজ তোমাদের সাহসের পরীক্ষা। তোমরা কি জাদু বাঁচাতে পারবে নাকি লোভের কাছে হার মানবে? এখন খুব বড় কিছু হতে যাচ্ছে। ঠিক তখনই ডাইনির ঝড় তুলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। শেষ সুযোগ, জাদু দাও, নয়তো তোমাদের প্রাণ যাবে। এখন তোমাদের ওপর বেশি কিছু বলবো না। জাদু আমাদের শক্তি না, আমাদের শক্তি হলো মায়ের ভালোবাসা আর সৎ মন। আমাদের তুই কখনোই হারাতে পারবি না। তারপর 2 বোন মায়ের হাত ধরে বলে, আমরা গরিব হলেও অন্যায় কখনোই প্রশ্রয় দেব না, অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা এটা মানব না। আয় তোরা, আয় তুই, তোর সাথে প্রয়োজনে আমরা যুদ্ধ করব। হঠাৎ সোনা আর রূপার বেদ দুটো একসাথে আলো ছড়াতে থাকে। আলোতে ডাইনি চিৎকার করে ওঠে, এটা সম্ভব না, আমি মানতে পারছি না, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমি সইতে পারছি না, আমাকে বাঁচাও। পরীর আলো ডাইনিকে গ্রাস করে নেয় আর মুহূর্তে সে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। ঠিক তখনই পরী আবারও দেখা দেয়।
তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আজ থেকে এই জাদু তোমাদের সাথে থাকবে আর এই জঙ্গল থাকবে নিরাপদ। তোমরা করে দেখিয়েছো, তোমাদের মনে সাহস আছে। আমি জানতাম যে তোমরা ঠিক পারবে। আর এখন থেকে এই জাদুর সোনার উপর বেডরুম তোমাদের সাথেই থাকবে। তোমাদেরকে কোনো রকম বিপদ হতে দেবে না। আশা করি এখন তোমাদের জীবন আরো সুখী হবে। আজ পড়ি তোমার জন্য আমরা সুস্থভাবে বেঁচে আছি, নয়তো আমাদের জীবন আজ শেষ হয়ে যেত। হ্যাঁ গো পড়ি, আজ তোমার জন্য আমরা নিরাপদ। তোমার জন্য আজ আমরা এই বিশাল কালো জাদুর হাত থেকে মুক্তি পেয়েছি। আমাকে এভাবে প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। আজ তোমরা তোমাদের নিজেদের শক্তির জন্যই অসৎ শক্তির কাছ থেকে মুক্তি পেয়েছো। আচ্ছা, এখন আমাকে বিদায় দাও। আমার এখন অনেক কাজ বাকি আছে। আমি এখন চলে যাব। তোমরা সুখে থাকো আর নিজেদের খেয়াল রেখো। সেই দিন থেকে রূপা, ঝুমা আর তাদের মা সুখে শান্তিতে থাকতে শুরু করে। তারা গরিবদেরকে সাহায্য করত আর কেউ এই জঙ্গলে অন্যায় করার সাহস পেত না। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে কমেন্ট বক্সে তোমাদের সুন্দর নামটি লিখে দাও, কারণ আমরা সেখান থেকে নাম বাছাই করে পরবর্তীতে গল্প বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ।